একটা বিবাহিত 4টা বাচ্চার মা, তুমি চলে যাও, আমার তো সমস্যা নেই আছে। কিন্তু আমার এই সন্তান, ছোট ছোট বাচ্চা, মানুষের প্রতি একবার যদি ঘৃণা জন্ম হয়, আপা যে কোনো মানুষেরই হোক, আমারই কি আপনারই কি আরেকজনেরই কি, যদি কোনো দুনিয়াতে কোনো মানুষ আমি ঘৃণা করি, তার থেকে আরো বেশি ঘৃণা আমি ওরে করি। কোন কারণে? ওর নামটা আইজও পর্যন্ত, আপনি তো আজকে আমি আপনার স্টুডিওতে নামটা বললাম, উল্লেখ করলাম, ওর নামটাও আমি শুনতে চাই না। কার ক্ষতি কার করা লাগবে না। এই ছোট ছোট বাচ্চাদের, দুধের বাচ্চাদের অভিশাপ, ওই অভিশাপটা ভিতর থেকে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইটস কমপ্লিকেটেডে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমির হোসেন। তিনি এসেছেন বরিশাল থেকে। ভাইটা আজকে তার জীবনের গল্প আমাদেরকে শোনাবে। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি সুদূর বরিশালের লোক না? জি, আমি বরিশালের লোক। বরিশালের লোকরা নাকি খুব স্পষ্টবাদী হয় সব দিকে। বরিশালের মানুষগুলো খুব আমাদের দিকে ভালো, অন্য দেশের থেকে আমাদের দেশটার, বরিশালের মানুষের মানবতা, আন্তরিকতা যে জিনিসটা আছে ওটা অনেক ভালো। আমাদের গ্রামের কথা বলতেছি, আমাদের বরিশালের অঞ্চলের কথা বলতেছি। অন্য দেশ থেকে তো ওইভাবে আমার ওরকম না, জন্মস্থান যেহেতু আমার ওই জায়গায়। আমির হোসেন ভাই, আমি আপনার সম্পর্কে আপনার গল্পটা খুব ছোট্ট করে জেনেছি আসলে এই স্টুডিওতে আসার আগে। আপনার গল্পটা এমন যে আপনি যাকে বিয়ে করেছেন সে বর্তমানে তৃতীয় স্বামীর সাথে আছে, মানে আপনি সহ তার তৃতীয় স্বামী আছে, মানে 3টা স্বামী আছে, এবং আপনাকে তিনি ছেড়ে গেছেন 13 বছর পর, সংসার করার পর 4টা বাচ্চা রেখে, অর্থাৎ 18 মাসের একটা বাচ্চা আপনার সাথে রেখে তিনি আরেকজনের রাখে না, তার নানা বাড়িতে রেখে তিনি আরো একজন লোকের সাথে চলে গেছেন এবং তাকে বিয়ে করেছেন। আমি একটু আপনার গল্পটা শুরুটা থেকে জানতে চাই। আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন কি, নাকি আপনাদের লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? আপনার ফ্যামিলিগতভাবে যে আমার বোন, আমার মেজো বোন, সে আমার মা মরার পর, আমার বাপ মরার পর সে আমারে পালছে। আমার ভাই বোন যারাই আছে তার কাছে আমি তার ছেলেও যেরকম আমিও সেরকম। আমার বোন তার আমি ওই চোখেই দেখি, সেও আমার এই চোখে থাকে। বোনেরা। আচ্ছা, আপনার কয় ভাই বোন? আমরা 4 ভাই 3 বোন। আমি সবার ছোট, ভাই বোনের ভিতরে সবার ছোট আমি। আমার বড় ভাইরা দেশের বাড়িতে থাকে, 2 ভাই ব্যবসা করে, আর 1 ভাই ঢাকা থাকে, অফিসে জব করে। আমি নিজে ব্যবসায়ী, আমি ছোটখাটো একটা ব্যবসা করি। বিয়েটা আপনার বোনেরা তাহলে দিয়েছেন? আমার বোন। আপনার বাবা মা কবে মারা গেলেন, মানে আপনি কত বছর বয়সে? বাবা মারা গেছে আপনার 24 বছর। আপনার 24 বছর বয়সে? না, আমার বাবা মারা গেছে 24 বছর হয়ে গেছে বয়স। আপনার কত বছর ছিল তখন? 10 কি 11। আচ্ছা, আর আপনার মা? আমার মা মারা গেছে আজকে 14 বছর। আপনার বয়স তখন কত? 16 হয় না। আমি ভুল করছেন। আপনার বাবা যদি 24 বছর আগে মারা যায় আর আপনার মা যদি 10 বছর আগে মারা যায়, 5 বছরের গ্যাপে মারা গেছে। 5 বছরের গ্যাপে মারা গেছে। আচ্ছা, তার মানে অনেকটা কৈশোর সময়ে আপনি আপনার বাবা মাকে হারান। তারপর বোনের কাছে মানুষ হন, বোনই আপনাকে পেলে বড় করেন। অনেক সাপোর্ট যেটা বাবা মার দেওয়ার কথা ছিল সেটা আমার বোন দিছে সাপোর্টটা। এইভাবে সাপোর্টটা দিছে। তার সন্তান যেরকম লালন পালন করছে, আমারও সেম ওরকম ভাবে লালন পালন করছে। আর আমার ভাইয়েরা যারা আছে, যারা আমার অভিভাবক, যারা গার্জিয়ান, আমার বাবার বড় ভাই আছে, আমার বোন যেটা করছে এটা আমার ভাইরা করে না। বয়স হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে আছে, নাইনাত্তুর আছে, তাকে একটা ফ্যামিলির একটা সংসার আলাদা। আমারে সময় দেওয়ার তো, বা আমারে যে ওরকম ভাবে বাচ্চা মানুষের লাগান যে আমার লালন পালন করব, ওই জিনিসটা তো তাকে ভিতরে নাই। তাকে তো নাইনাত্তুর আছে, তাকে ছেলে আছে, তাদের আত্মীয় স্বজন আছে, সময়টা তারা কিন্তু ওই জায়গাটায় ব্যয় করতেছে। বাট আমার জায়গাটার থেকে আমি তো সাপোর্টিং কাউর পাইতেছি না। মা মারা যাওয়ার পর হইতে জীবনের সবচেয়ে থেকে ক্ষতি যদি হয়ে থাকে আমার, বা আমার মনের ভিতরে যদি কোনো আঘাত প্রাপ্ত, যে ওই যে মানুষ আছে না, যাবা আপনার কাছে আমি একটা কথা বলি, যে কথাটা হলো, বাবা মা, যে মানুষ বলে না যে ছোট ছেলেরা সবচেয়ে থেকে সুখী হয়, এটা তো আপনারাও জানেন। সবচেয়ে থেকে বাবা মা না থাকলে সবচেয়ে থেকে দুঃখ হয় কিন্তু ছোট ছেলেদের। এটার কারণটা হলো এটা, আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আমাকে ভালো রাখছে ছোটরা, মা বাবার দোয়ায়। হয়তো আমরা ওই সিঁড়িটা উঠতে পারতেছি না, সিঁড়িটা যে উঠবো, ওঠার যে ওই জায়গাটা কিন্তু নিজে তৈরি করে উঠতে হইতেছে। আমার কিন্তু কেউ সাপোর্টিং দিতেছে না। যে সিঁড়িটা, যে রাস্তাটা, ওইটা কিন্তু আমি ধরতে পারিনি। এইটা সৌভাগ্য আমার হয় না, কারণ আমি তো ছোটোর থেকেই
কষ্টটা অনুভব, বাপ মরছে এক কষ্ট, মা মরছে এক কষ্ট, লাস্ট ফিনিশে ফ্যামিলির একটা সংসার হয়েছে, সংসারটাও কিন্তু নষ্ট। আমার কিন্তু 4টা বাচ্চা, 2 ছেলে 2 মেয়ে। আপনি বলছিলেন যে আপনার অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ আপনার বোনেরা আপনাকে বিয়ে দিয়েছে কিভাবে, মানে দেখা দেখিটা কিভাবে হলো আর কতদিন? দেখা হলো আপনার আমি আর আমার বোন বাজারে গেলাম একটা কসমেটিকের দোকানে, যেমন সিনেমার যেরকম সিনেমার যে দৃশ্যগুলা সেম ওই কাহিনীর। গেলাম আমরা 2 ভাই বোনে গেলাম। যাওয়ার পর ওই মেয়েটা কসমেটিক কিনতেছে, পরে আমার জিজ্ঞেস করলো যে মেয়েটা কেমন, শুধু এতটুকু কথা, মেয়েটা কেমন? আমি বলছি ভালো। এই শুধু আমার একটা কথাই ভালো। আপনাকে ভালো লেগেছিল দেখে? দেখেন, মানুষ বলতে মানুষ আমি ওরকম চোখে দেখব, আমি একটা মানুষ, আমিও তো মানুষ না। এখন সে আমার থেকে ভালো, তাতে আমি ভালো বলবো না? ভালোই তো, আমি তো বলছি তো ভালোই। ওই ভালো বলার পর সে তার পথে সে গেছে, আমাদের পথে আমরা চলে আসলাম। আসার পর আমি আমার বোনের পাঠিয়ে দিলাম, আমি বাজারে থেকে গেলাম। বাড়িতে গেলাম, আধা ঘন্টা হয় না আপা, আধা ঘন্টা যে সময়টা, ওই আধা ঘন্টার ভিতরে এর ভিতরে শুনি যে আমার দিন তারিখ দেওয়া শেষ। ওই বিয়ের তারিখ তারা দিন তারিখ দিয়ে দিছে। এটা কি আগে থেকে পরিকল্পিত ছিল নাকি? সেটা আমি জানি না, বোন আগে থেকে বলে রাখছে? সেটা আমি জানি না। এখন আমি এই জিনিসটা না, এরকম ধরনের আমার সাথে কথা হয় না আমার বোনের সাথে বা আমার তোর সাথে না, মানে মেয়েটার সাথে বা মেয়েটার পরিবারের সাথে না, তার সাথে কথা হইতে পারে। বোন লুকিয়ে লুকিয়ে কাজটা করতে পারে? লুকিয়ে লুকিয়ে বলতে আমি আমার এই বিয়েটা করার মানি হলো কি, সে আমার মায়ের মতো। তারা আমি অনেক সময় বলতো, তারা আমি মায়ের সম্মান যে জায়গাটা, এই জায়গাটায় আমি স্থানে এই জায়গাটা রেখে দিছি তারা। যখন বাসায় গেলেন শুনলেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, যাই দেখি বাজদা আছে। আচ্ছা, যে আপনার বক্স, সাউন্ড বক্স, যাই দি বাজতেছে। আচ্ছা, পরে আমার বোন খপ করে আমার হাতে ধরলো, এমন একটা কথা বলছে যে তোর শরীরের চামড়া যদি কাইঠা যদি জুতা বানায় দাস, তাহলে আমার ঋণ শোধ করতে পারবি না। এটা যে একজন বলে, তাহলে তার প্রতি আর কোনো কথা বলার আমার কোনো আর ভাষা আছে? সে আমারে পালছে, সে আমারে লালন পালন করতেছে। তখন আমি আমার বোনের দিকে একটা নজরেই তাকায় বলছিলাম যে বোন, তোমার যেটা ভালো হয় সেটাই করো। আর মেয়েটাকে দেখে আপনার পছন্দ হয়নি? আমার উত্তরটা শুধু একটাই, ভালো। এই ভালোই, এই সবকিছুই। এখন ভালো তো আমি বলছি, এখন আমি খারাপ বললে তার হবে না। ভালো মেয়ে তো ভালো, মেয়ে দেখতে শুনতে ভালো, তাহলে আমি তার খারাপ বলতে পারবো না তারে। তারপর পরে আপনার বিয়ে শাদী হইলো। আমি বিয়ের দিনেই, যেখানে বিয়ে হয়েছে এখান থেকে আমি, আমার ঢাকা ইমার্জেন্সি কাজ ছিল, আমি চলে আসছি। কাজ শেষ করে তখন সে আমার ফোন দিয়েছে। ফোন দেওয়ার পর একটা কথা বলছে, কথাটা খুব দুঃখজনক। আর হলো, আমি স্বামী হিসাবে, এখন তো আমার বিয়ে হয়ে গেছে, তো আমি তার স্ত্রী, আমার স্ত্রী সে, তার স্বামী আমি। এমন একটা কথা বলছে, এই কথাটা আমার ভিতরে হিট মতো, যেরকম কলিজা লেগে যায় ওরকম লেগে গেছে। বলছে যে আমি সংসারে অনেক কষ্ট করছি, বড় মেয়ে কিন্তু, আমি যারা বিয়ে করছি সে কিন্তু সংসারে বড় মেয়ে, ওরা 2 ভাই 2 বোন। তখন আমারে বললো যে সংসারে অনেক কষ্ট করছি, বড় মেয়ে আমি, অনেক পরিশ্রম করছি। আর ওরা গৃহস্থিয়ালা অনেক, 200-250 মণ 300 মণ ধান পায়, 20টা 18টা 20টা গরু তাদের। মানে আপনাদের থেকে পারিবারিক অবস্থান বা আর্থিক অবস্থান কি তাদের ভালো ছিল? সমান সমান, একটু বেশি হইতে পারে, একটু বেশি কম, সমান সমানই। যেমন কারোর থেকে কেউ যে ফালাই দিবে এরকম না। যেমন কি তারা গোষ্ঠী, যেমন আমাদের এলাকায় গোষ্ঠী বলে, যেটা যেমন উচ্চ লেভেলের লোক, হাই সোসাইটির যারা, যেমন চেয়ারম্যান মেম্বার, যে সমস্ত রাজনীতির যে ক্ষেত্রে যারা আছে, তারা আগায় আমাদের থেকে। যখন আমারে বলল যে আপনি আমার নিয়া কোনো ভারী ধরনের কোনো কাজ করেন না, যেমন ভারী কি, আমরাও গৃহস্থিয়ালা, আমরাও কিন্তু আমরাও ধান 200-300 মণ ধান পাই। আমরাও যে আমরা ফ্যামিলিতে, আমি তো ধান করি না, আমার বাইরা যারা করে, গরু আছে, সবাই ইয়ে আছে, জায়গা সম্পত্তির যারা মোটামুটি গৃহস্থী করে, যারা, আমরা গৃহস্থী ঘরের পোলাহান। আমি করি নাই, আমার বড়টাও করে না, আমিও করিনি। ও কথাটা বলা খুব নিজের একটা ইয়া মনে হলো। আমি একটা কথাই বলছি যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরে থাকবা, আল্লাহ বিল্লাহ করবা, বাইরের দায়িত্ব আমার, সংসারের দায়িত্ব তোমার। তারপর আমি তারে দিয়া কোনো কাজ করাইনি। আমি যে নিজে চাল কিনা ঘরে আনি,
তরকারি কিন্তু আমার জাগার যেই পজিশন ওখান থেকে কিন্তু ভালো আমি উৎপাদন করতে পারি, ওইটাও করি নাই। যে ওই যে বলছে যে আমি খুব কষ্ট করছি, হঠাৎ ছেলে মেয়ে হইলো, প্রথম মেয়ে বড় মেয়ে আমার, দ্বিতীয় মেয়ে, তৃতীয় ছেলে। বড় মেয়ে হয়েছে মতন যেমন তারা ভাবে, যেমন আমি ছেলের আকর্ষণ যেমন আছে না একটা ছেলের, আমি খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে এটাই আলহামদুলিল্লাহ। মেয়ে তারপরও ও একটা জিনিসেই ভাবছে যে হয়তো বা আমি ওর থেকে আমি আড়াল হইতে পারি, এরকম কিছু ভাবতে ও আছে মনে হয়, আমার মনে হয়। নাহলে বাচ্চা একটা আপনার গ্যাপে গ্যাপে গ্যাপ যদি থাকতো, গ্যাপ নাই আমাদের কিন্তু কোনো গ্যাপ নাই, বাচ্চার কোনো গ্যাপ নাই। আচ্ছা, ছোট ছোট বাচ্চা একবার আপনি বছর আপনার 18 মাস আপনার 2 বছর এরকম গ্যাপে গ্যাপে, বুঝতে পারছেন? আমাকে যেমন ইয়াটা ওরকম ভাবে হয় না। হ্যাঁ, প্রথমে কত সালে হলো? 13 মানে বিয়ের পরপরই? পরে আবার বললে যে ঢাকা নিয়ে আসো আমারে, আমি ঢাকা নিয়ে আসছি কিন্তু মেয়ে হওয়ার পর। মেয়ে হওয়ার পর আচ্ছা, ঢাকা নিয়ে আসছি, টিফিকেট পাশা ছিল আমার, গেছে আইসে এরকম কইরা, যেমন কোনো দিন 1 মাস রয়েছে, 15 দিন রয়েছে, 20 দিন রয়েছে, পরে আবার বাড়িতে চলে গেছে। যেমন মোটামুটি মিলে। সেও কি বরিশালের মেয়ে? হ্যাঁ, আমাদের এলাকারই। আপনার পরবর্তীতে সে খুব মারাত্মক একটা কাজ করে আলাইছে। কি করছে? যে কাজটা করছে, যে এটা হয়তো মেয়ে মানুষ বান্ধবী থাকে না, বান্ধবী তো থাকে, ওই বাসারই একটা মহিলা, যেমন ওই যে ওই বাড়িওয়ালার যে বাড়িওয়ালার ওই বাড়িওয়ালার বোন, তার সাথে ভালো সম্পর্ক। হঠাৎ করে একটা লোকের ওর নাম্বারটা নিছে। সেই লোকটা কে? সেই লোকটা ওখানেই থাকে, যেমন চাকরি করতো। হ্যাঁ, ওই নাম্বার নিছে মতন, ওই নাম্বারটা আদান প্রদান করে দিছে হয়তো সে, নাইলে সে, দুইজনের ভিতর তো একজন। বাড়িওয়ালার বোন। মানে তার সাথে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল? এরকম একসাথে থাকে তো। আমি তো বাসায় বেশিক্ষণ আপনার, আমি তো দিনে তো আপনার 10টা বাজে বা 9টা বাজে বেরোই, 10টা, আমার তো বাইরের কাজ থাকে। আমি একদিন দুপুরবেলা বাসায় গেছি 3টার দিকে, এর ভিতরে ওর ফোনে একটা ফোন আসছে। 2 দিনের সময় কি আপনার বাসায় যাওয়ার কথা ছিল না? না, ওইটা তো আপনার একটা যে আল্লাহর যে একটা ইয়া, তখন ফোনটা আমার, আমি ধরছি, ফোনটা ধরার পর হ্যালো কইছি মতনই, সেদিনই আমি ওখান থেকে বাড়িতে পাঠিয়ে দিছি। মানে কি শুনেছেন? হ্যালো শুনেছেন? হ্যালো বলছি মতন, তার ভয়েসটা শুনছি, শোনার পর পরে আমি ওরে আবার আমি ফোন দিছি, আমার ফোন ও রিসিভ করে নাই। যখন আমি নাম্বার দিয়ে ফোন দিছি আর রিসিভ করে না, তখন মানে ওই ছেলেটাকে, লোকটাকে, ওই লোকটারে ফোন দিছিলাম। ওই লোকটা পরবর্তীতে ওখান থেকে আর আসে নাই বাসায়, বা ওদিকেই থাকে। ওই লোকটার ব্যাক আসে নাই। ওই লোকটাকে আপনি চিনেন? আংশিক, যেমন দেখায় রাস্তায় দেখে। এলাকার লোক? এলাকার না, ওখানকার লোক, কোন জায়গায় জানি ভাড়া থাকে। আচ্ছা আচ্ছা। তারপর আমি চিন্তা করলাম যে এটা ঢাকার শহর। আমার কথা হলো যে 2 দিন হয়েছে, 3 দিন হয়েছে, মোবাইলটা রাইকা সিমটা ভাঙ্গা, আমার ঘরের ভিতরে জর্গা কাজে আমার পছন্দ না, যে ঘরের ভিতরে ক্যাসাল আছে না, আমার কথা হলো ক্যাসালের দরকার নাই। যে ভাই মান সম্মান মতো, যে আমি সংসারে একটা ক্যাসাল করুম বা আমি একটা ইয়া করুম, এই জিনিসটা আমার ভিতরে কাজ করে না। যে ঘরের ভিতরে কাজ জর্গা কাজা করলে আরেকজনে যে আপনার উপদেশ দিব, যে সে আইসা একটা মীমাংসা করে দেবে, এই জিনিসটা আমি মাথার ভিতরে নিতে পারি না। আমার কথা হলো সংসার তুমি আর আমি করতেছি এই জায়গায়, আরেকজনে আইসা কি বললো না বলবো এটার ধ্যান দেবে না, আমার ভালো লাগে না ভাই। তুমি আজকের থেকে চুপ থাকো, আমি আমার জায়গার থেকে আমি চুপ থাকি, যে এই জায়গার থেকে কোনো তর্ক বিতর্ক যে না হয়। বাড়িতে পাঠিয়ে দিছি, ওর মার সাথে কথা বলছি, ওর বাবার সাথে কথা বলছি। কি বলেছেন? এই ঘটনা বলেছেন? বলছি, আসলে বাবা মা তো আপনি চাবেন যে আপনার মেয়ে যতই কিয়া করুক, আপনি তো হালকা হলে একটু সাপোর্ট টানবেন। আমি কিন্তু তাকে রেসপেক্ট করি, সম্মান করি, এখনো যে আপনার শেষ করি এখান থেকে। পরবর্তীতে সে বাড়িতে দিছি, ঢাকা আর আনা হয় না, শেষ ক্লোজ ঢাকা। তখন তো আপনাদের ঘরে একজন মেয়ে ছিলেন। পরবর্তীতে এই বাড়িতে নেওয়ার পর মেয়ে আরেকটা হয়েছে। আচ্ছা, তখনও প্রেগন্যান্ট ছিলেন? প্রেগন্যান্ট অবস্থায় ওই ছেলের সাথে, ওই লোকের সাথে কথা বলতো? হ্যাঁ, কথা বলছে, যেমন কথা বলছে মতনই আমি বাড়িতে পাঠিয়ে দিছি। পরবর্তীতে বাড়িতেই ছিল, আমি প্রজেক্টে চলে গেলাম গা। যেমন আমি যে খনি বিশ্বগুলোতে একটা প্রজেক্টে চাকরি নিয়েছিলাম, বিদেশি কোম্পানি, ওখানে আমি চলে গেছিলাম।
ওখান থেকে বাড়িতে থাকতেছে, খাইতেছে ভালো। তার বাসায়, মানে আমার আপনার বাড়িতে, স্ত্রীর বাসায়, আমার আপনার বাড়িতে, বাড়িতে। আমার বাড়িতে। আর আপনি কোথায় গেলেন? আমি তো আবার ঢাকা আসছি, ঢাকা এসে আমি প্রজেক্টে গেছি। প্রজেক্টে চলে গেছেন। প্রজেক্ট থেকে আমি 15 দিন পর আসি, যেমন আমার 15 দিন ডিউটি, আমার 15 দিনের ভিতরে মনে করেন মাসের ভিতরে আমার 8 দিন বাড়িতে থাকা হয়। আচ্ছা, পরবর্তীতে চলে আসলাম, যেমন ভালো চলতেছে সংসার খুব। পরে ছেলে হইলো, আবার ছেলে হলো? হ্যাঁ ছেলে হইলো, যেমন এর ভিতরে যেমন সময়টা তো একটু 1-2 বছরের, 1 বছরের এরকম, মানে প্রত্যেকটা বাচ্চার সাথে আপনার হচ্ছে 1.5 থেকে 2 বছরের গ্যাপ। আচ্ছা আচ্ছা, মানে এত ঘন ঘন বাচ্চা নেওয়ার পেছনে কি আপনার প্ল্যানিং ছিল নাকি? না, আমার কোনো প্ল্যানিং ছিল না। এটা কি আপনার স্ত্রীর প্ল্যানিং ছিল? প্ল্যানিং বলতে সে একটা জিনিসই যেটা বলছে যে সন্তান, তারও ছেলের একটা, আচ্ছা, ছেলেরও একটা, তারও একটা ইয়া আছে, যেমন তারও যেরকম আছে ছেলে, তো আমারও ওরকমই আছে। ওই যেমন ওই জিনিসটা, ছেলে হইলো সবাই আবার ভালো, ছোট ছেলেটা হইলো, মানে আরো একটা ছেলে হলো, আর একটা ছেলে হইলো, প্রথমে 2 মেয়ে, তারপর ছেলে, আবার আরেকটা ছেলে। যখন এই ছেলেটা 18 মাসের গ্যাপে, হ্যাঁ, যখন এই ছেলেটা হইলো, ভাবি তো কখনোই পেট খালি রাখে না। না, আচ্ছা, যাই হোক, একটু থামি। এর মধ্যে আপনাদের হাজবেন্ড ওয়াইফের রিলেশনটা কেমন ছিল, বা ঘুরতে যাওয়া বা ভালোবাসার সম্পর্কটা কেমন ছিল? না, ভালো। আচ্ছা, সময় দেওয়া একে অপর, না, ভালো। এটা নিয়ে কোনো আমাদের কোনো কারোর ভিতরে কোনো অভিযোগ বা কোনো কিছু নাই। অভিযোগটা কোনটা? সঙ্গ দোষে। যেমন আমি যদি ভালো মানুষের লাগে সঙ্গ দেই, তাহলে আমার কিন্তু ভালো কিছুই আমি শিখবো। আমি যদি খারাপ মানুষের সাথে সঙ্গ দেই, অবশ্যই আমি খারাপ কিছু শিখবো। হঠাৎ আমাদের এলাকায় একটা ডেজার গেল, ডেজার কি বালিকাটার ডেজার, ওখান থেকেই ভুল কি ও করলো না কি করলো না ওর কি হইলো, এটা একমাত্র উপরের আল্লাহ জানে, আর ও জানে। আমি কিন্তু আর দ্বিতীয়বার কিছু জানি না। যখন আমার কানে আসলো যে ওই ডেজারের ছেলের সাথে কথা বলছে, মানে বালুতলা ডেজারে কাজ করে, হ্যাঁ, যেমন লেবারি যারা ডেজারে যারা কাজ করে, ওই আমাদের বাড়ির সামনে দিয়ে ডেজার গেছে। আচ্ছা, ওই ডেজারের সাথে আবার এর ভিতরে আবার কিছু লোক আমাদের বাড়ির মানুষ আছে না, যেমন তাদের সাথে একটা সম্পর্ক, কেউ গ্রামের বাসায় ভাবি এই সেই, হ্যাঁ, তখন কিন্তু নাম্বারটা আদান প্রদান হয়ে গেছে। বুঝতে পারছেন? নাম্বারটা আদান প্রদান হয়ে গেছে। হঠাৎ তো আমার কাছে ধরা পড়তো না, আমি ফোন দিছি ওর আম্মুর কাছে। ফোন দেওয়ার পর সে আমারে বলল যে কিরে, ও তো ফোন দেয় না, আর এটা ফোন দিতে কইস। বুঝলাম না। আমার ওয়াইফেরে ফোন দিতে বলছিল, ওর মা, আমার শাশুড়ি ফোন দিতে বলছিল। পরবর্তীতে আমি ফোন দিলাম, এখান থেকেই বলছে মতন আমি ফোন দিছি মতনই ফোনটা ওয়েটিং। পরে আমি আবার আমার শাশুড়িকে ফোন দিলাম যে ও কথা বলতেছে, ফোন দিব, আমি ফোন দিছি। পরবর্তীতে আমি ওরে ফোন দিলাম যে আমরা তো বেশিরভাগ তুমি ভাষাটা খুব একটু কম ইউজ হয় আমাদের ভিতরে, যেমন সমাবেশ সত্য, যেমন আমরা তো এমনি সবাই আমাকে দুজনের যে 4টা বাচ্চা, আমাদের কিন্তু কেউ বলবো না যে ওর যে 4টা বাচ্চা, আমার যে 4টা বাচ্চা। আপনি করে বলছি দিকে আপনারা বলতে পারেন, নাহলে আপনারা বলতে পারতেন না যে আমার 4টা বাচ্চা। আপনাদের বয়সও তো তখন খুব বেশি ছিল, তেমন একটা বেশি না। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে আপনি বলছেন যে আপনি তাকে পর্যাপ্ত সময় দিচ্ছিলেন, বা আপনাদের মধ্যে ভালোবাসাটাও ছিল, পরিপূর্ণ ভালোবাসা ছিল, এবং বছরে বছরে দেখা যাচ্ছে যে ভালোবাসার ফসল হিসেবে আপনাদের বাচ্চা আসছে প্রতি বছর পরপরই, বলা যায় যে কোনো গ্যাপই নেই। কিন্তু তারপরে আবার এখানে তৃতীয় পক্ষ কিভাবে আসে? মানে কি অপূর্ণতা ছিল বা কি অপ্রাপ্তি ছিল, এটা আমি নিজেও বুঝতেছি না। আর এটা আমি বোঝার ওরকম ভাবে নিখুঁত ভাবে, আমার কথা হলো যে আমারে ছাইরা যাইব, আপনি আমারে ছাইরা চলে যাবেন, এটা হলো আপনার ব্যক্তিগত। আমার ব্যক্তিগত আপনার আমি ছাইরা দিব, এটা হলো আমার ব্যক্তিগত। তখন আমার ভিতরে যেমন কেমন করে জানি শয়তানের ভিতরে বলে লাইছি যে কথা বলছিলা কোথায়, তখন সে বলছে আমার নানির সাথে। আমি সাথে সাথে ফোনটা কাটি আমার নানিরে ফোন দিছি। আমি সাথে সাথে আপনার নানির শাশুড়ি, আমার নানি শাশুড়ি ফোন দিয়া জিজ্ঞালাম কি অবস্থা, ভালো আছেন? পরে কয় আমার ওয়াইফের নাম ছিল জেসমিন। হ্যাঁ, বললো যে ওর একটা ফোন দিতে কইস, ও তো ফোন দেয় না অনেকদিন যাবত। তখন আমি যে জায়গাটায় আছি, আপনি যদি এই জায়গাটায় থাকেন, তখন আপনার কি প্রশ্ন জাগবো? তাহলে কার সাথে কথা বললো? এটাই তো, তুমি কার সাথে কথা বলছো। এখন যদি বলি যে কার সাথে কথা বলছি, এটা যদি বলার পর তুমি আমার রিপ্লাই কোনো কথা বলো, যদি অন্য কথা বলো যে কার সাথে কথা বলছি, এত কথা বলার কি দরকার আছে?
যখন এই কথাটা বলছে খুব আমার মাইন্ডে লাগছে, আমি ওর হাজব্যান্ড। তখন আমি ওর মারে ওর বাবারে ফোন দিলাম, ফোন দিয়ে তারে বললাম যে এই কাহিনী, হ্যাঁ আপনার মেয়ে কিন্তু নিয়ে আসেন আমাদের বাড়ির থেকে, এখন নিয়ে আসবেন, এখনই নিয়ে আসবেন, যা বলছি যদি শুধরাইয়া দিতে পারেন যেটা হয়েছে, হ্যাঁ ওই পর্যন্ত, পরবর্তী তো আমার বাড়ির থেকে ও চলে গেল। আমার কথা হলো কি কি নিল না নিল, আমার ঘরের ভিতরে কিন্তু একটা পানি খাওয়ার গ্লাসও নাই। মানে আপনি যেতে বললেন আর চলে গেল? চলে গেল। থাকতেও চাইনি? কোনো কথাই আমি থাকতে চাইবো কি না এই কথাটা আমি তার কাছের থেকে শুনি নাই। আমার কথা হলো যে যেই কাজটা হয়েছে এই কাজটা সমাধানটা কিন্তু ওখান থেকে দিবে, ঠিক না? বাড়ির মানুষ তো জানাজানি হলে একটা, যেমন সাংসারিক জীবনে, যেমন এটা তো গ্রাম, এটা তো ঢাকার শহর, এটা ফ্ল্যাট না যে আমার কথা আপনি শুনলেন, শুনে চুপচাপ থাকলেন, আরেকজন লোক দেখলো না, এরকম তার বিষয়টা না। বিষয়টা হলো গ্রাম, এখানে 2-4জন লোক সব সময় থাকে অ্যাভেলেবেল পাশাপাশি। এখানে কোনো ছোট্ট করে কথা শুনলে যে বড় আকারের কথা শোনা যাবে। তার নিজেরও কি যাওয়ার ইচ্ছে ছিল এরকম কিছু? সেটা ব্যক্তিগতভাবে তার, এটার আপনার ব্যক্তিগত তো আর আমি দেখবো না, আমার ব্যক্তিগত তার আপনি দেখবেন না। এখন তার ব্যক্তিগত সে চলে গেছে। যে আমার হিসাব হলো যে ওখানে যাইলে শাসন তো একটা থাকবো, যেমন আমার ঘরের ভিতর তো কেউ থাকলে শাসন তো করার লোক থাকতো, আমার ঘরে তো শাসন করার লোক নাই। আর দ্বিতীয় কথা হলো যে কেউ যে ওরে ওরকম ভাবে দেখবো, দেখা যায় একা ঘরে থাকে, হ্যাঁ একা ঘরে থাকে, ওখানে গেলে একটা শাসন থাকবো, 10 জনের মুখে থাকবো, বাবা মার কাছে বা ভাই আছে, সব আছে, আত্মীয় স্বজন আছে একটা বাড়িতে। হিসাব করে আমি বলছিলাম, সেই গেছে। যাওয়ার পর পরে 7-8 মাস হয়ে গেল গা, তার সাথে আমার খুব ফাইটিং বলতে কি, যেমন সত্য ঘটনাটারে যে এমনভাবে ঘুরাইনা পেছাইনা হইতেছে যে তাগো জায়গার থেকে তারা স্ট্রং, আর্থিকভাবে স্ট্রং, আর না একটু ক্ষমতার যেটা একটু প্রভাব, মানে গ্রামের যে প্রভাবটা, হ্যাঁ কিন্তু তারা একটু অন্য হাইস, যেমন ওরকম ভাবে। কারা? মানে আমার শ্বশুরের পরিবার। আচ্ছা, তারা অনেক নামি দামি লোক। আমাকে আপনার অক্ষমতাটা কোথায়? আমার অক্ষমতাটা হইলো আমি নিজেও এখনো বুঝতে উঠতেছি না যে আমার কি সমস্যাটা ছিল, বা আসলে আমরা যেটা বুঝি যে যেরকম জোর করে যে নদী বাঁধা যায় না, যেমন আমি জোর করলে যে আমি যে নদীটা বাইন্দালাম, এটা কিন্তু আমি পারবো না, নদী তার স্রোতের মতো চলে যাবে। আচ্ছা, তারপর কি হলো? সে 7-8 মাস পর পরবর্তীতে আমি একটা জিডি করলাম থানায়। ওয়েট, মানে ভাবি যখন চলে গেলেন তখন আপনি তার সাথে যোগাযোগ করেননি? আর যোগাযোগ না, টোটালি আমি ক্লোজ করে দিয়েছি যোগাযোগ। আর বাচ্চাগুলো, এই যে বাচ্চার সাথে আমি 8 মাসের ভিতরে কোনো যোগাযোগ করিনি। বাচ্চা সহ উনি চলে গেছে। 8 মাস আপনারা যোগাযোগ বিহীন? আমি 8 মাস যোগাযোগ করিনি। কিন্তু হ্যাঁ, এর ভিতরে আবার একটা কিন্তু আছে। আমি বাচ্চাগুলোর সাথে যোগাযোগ, কিন্তু বাচ্চার যেই আমি যে অভিভাবক, আমার সন্তান, তো আমার তো খোঁজ খবর নিতে হবে। আমি সব জায়গার থেকেই, যেমন লোক দিয়া যেখানে যা হোক, আমি বাড়ি গেলে আমি যে আমার ছেলে মেয়ে কিন্তু আমি যে শুনলে বাড়িতে সব রাস্তায় চলে আসে, বাড়ির লোকে তো সব চলে আসে। এই যে আমি যদি বলি বাড়িতে চলে আসো, ওই গাড়ি পাঠিয়ে দিই, গাড়ি দিয়ে চলে যায়, আবার গাড়ি দিয়ে পাঠিয়ে দিই, আবার চলে যায়। সেই ক্ষেত্রে আপনার ওই ছেলের সাথে 8 মাস যাবতেই ও কন্টিনিউ কথা বলে গেছে। সেটা আপনি কি করে জানলেন? শোনেন, সত্য কখনো চাপা থাকে না। আর ও তো জানে না যে কোন জায়গা থেকে কি হয়েছে। আমি বাড়িধারা থাকি, আমি হয়তো নিম্ন এরকম লোক দেখতে পারেন আমার। মানে ঢাকার বাড়িধারার কথা বলছেন? আমি হ্যাঁ, ঢাকা গুলশান বাড়িধারার কথা বলতেছি। যেমন মানুষ কয় না বাংলাদেশের রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী কিন্তু গুলশান বাড়িধারা। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, যত হাই সোসাইটির লোক আছে সবই তো ওই জায়গায় থাকে। আমি ওই জায়গায় থাকি। যেমন হয়তো আমি ক্ষুদ্র মানুষ, ভালো মানুষের সাথে একটা ভালো সম্পর্ক, যেমন কাজকর্ম ওরকম ভাবে খুব ভালো সম্পর্ক, তারা আমার একটু সাপোর্টটা দিল। কিরকম, আমি হয়তো বা এটা আমি ব্যক্তিগত গোপন রাখলাম, যে সাপোর্টটা আমি শেয়ার করলাম, যে যেমন একজন ভালো মানুষ আছে, তার সাথে ম্যাডাম আমি একটু সমস্যায় আছি, যেটা লিগেল এটাই করেন, যেটা লিগেল। সে আমার ভাবতে কিন্তু 4 দিন সময় দিছে। কি আপনি কি ডিভোর্সের জন্য? না, আমি ডিভোর্সের জন্য না, সে ওই ছেলেটার সাথে কন্টিনিউ। না, আমি জানতে চাচ্ছি যে আপনি বলছেন 8 মাসের ছেলেটার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেছে, এবং তিনি তার বাবার বাসায়, আপনার ওয়াইফ। তাহলে আপনার ওয়াইফ যে যোগাযোগ করছে, এটা আপনি কি করে জানলেন?
আপনাকে তো তিনি বলেন নাই যে কার সাথে কথা বলছে, না এটা বা এই ছেলেটার খোঁজ কিভাবে পেলেন? এটা হলো আবার আমি আপনাকে বলি, যে ছেলেটা আমার এই লিঙ্কগুলা দিল, যেমন আমার এই কথাগুলো আদান প্রদান করলো, তার যেই ছেলেটার সাথে ও কথা বলতেছে তার সাথে ভালো একটা রিলেশন তৈরি হয়ে গেল। ওই ছেলেটার যে বন্ধু আছে আর একজন, ওর লগে যে একসাথে কাজ করে, ও কিভাবে জানি আমাকে এলাকার, যেমন আমাকে এখানে আমার নাম্বারটা নিছে। আচ্ছা, আমার নাম্বারটা নিয়া ওরা কোন কোন জায়গায় গেছে ওই পিকচারগুলা সব আমারে পাঠিয়ে দিছে। মানে তারা ঘুরতেও গেছেন একসাথে? হ্যাঁ, ওই পিকচারগুলা যখন পাঠিয়ে দিছে তখনই আমি থানায় একটা জিডি করলাম। তখন আমি ওর বাবা মারে, ওর বাইরে আমাকে এলাকার যত হাই সোসাইটির লোক আছে, ময় মুরব্বী আছে, তাও কাছে আমি এই ফটোগুলা দিয়ে দিলাম। দিয়ে আমি থানায় একটা জিডি করলাম, যেটা জিডি করার পর যে আমি জিডি করছি যে আমার তুমি চলে যাও, কিন্তু আমার সন্তান যে কোনো জায়গার থেকে ব্যতিক্রম না হয় তোমার বাড়ির থেকে। যেমন আমার তো বাচ্চা, আমার তো মেইন, আমার তো কলিজা তো মেইন আপনার কাছে এই জায়গাটা। তাহলে আমার সন্তান তো, আমি তো চাই না যে আমার সন্তানগুলা বা কোনো দিকে তুমি চলে যাও, আমার তো সমস্যা নেই, আছে আমার সমস্যা নাই, কিন্তু আমার এই সন্তান ছোট ছোট বাচ্চা, এখনকার যে যুগ, মিডিয়াতে তো অনেক কিছু দেখি আমরা, দেখি তো নাকি, মার থেকে ছেলে নিয়ে বিক্রি করে নেয়, বিক্রি করে আলা, এরকম ঘটনা তো শুনছি আমরা মিডিয়াতে, আমরা ফেসবুকে এরকম দিই, কিন্তু ছোট বাচ্চারাও তো ধর্ষণের শিকার হয়। এটা তো পরের হিসাব, আমি তো হিসাব করতেছি এটা। তখন আমি আমার নিজের আবার আপনার যেটা বললাম যে আমার এলাকার যেটা, আমি নিজে আমার নিজের ব্যক্তিগতভাবে আমি ওই জিনিসটা আমি একটা থানায় জিডি করলাম। থানায় জিডি করে দারোগার নাম্বারটা নিয়ে আসলাম। আচ্ছা, এর মাঝখানে আপনি ভাবির সাথে, মানে আপনার ওয়াইফের সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেন না? ও আমার লগে যোগাযোগ করে। আপনার থেকে অভিমান নাকি কি কারণ? অভিমান বলতে ওই যে আপনার চারটা বাচ্চার মা, যিনি আপনার সন্তানের মা, এবং আপনার ওয়াইফ 13 বছর সংসার করেছেন, মানে সংসারটা ঠিক করার চেষ্টা কি দুপক্ষের একজনেরও হয়নি? না, আমি চেষ্টা করছিলাম, ওর বাবা মাও চেষ্টা করছিল। আপনি যোগাযোগ করার চেষ্টা করছেন? আমি ফোন দিন, আমার বাচ্চাকে খোঁজ খবর নিয়ে যেটা লাগে আমি পাঠিয়ে দিই। হ্যাঁ, যে কোনো জিনিস, আমার বাচ্চা কোন সময় কি খায় এটা তো আমি জানি, ওটা তো আর একজন জানে না, এটা তো আমি সব পাঠিয়ে দিতেছি। অপরাধ সে করছে, কিন্তু সে সরি পর্যন্ত বলে, সরি বা দূরের কথা, সে নিজে একবারে গোড়ামে ধরে আছে যে আমি কেন সরি বলবো। না, ওর চিন্তা ভাবনাই অন্য ছিল। যেমন চিন্তা ভাবনা শুনেন, একটা মেয়ে মানুষ, একটা বিবাহিত, একটা ওই ছেলেটা অবিবাহিত, যে ছেলের সাথে সম্পর্ক করছে, একজন বিবাহিত মেয়ে, 4 বাচ্চার মা, সে কি আপনি আপনার জায়গার থেকে, আমার জায়গার থেকে আপনি কি বলবেন? আমার জায়গার থেকে আমি যদি, আপনি যেরকম আমার প্রশ্ন করতেছেন, আমি যদি আপনার এই প্রশ্নটা করি, আপনি কি জবাবটা দিবেন? একটা বিবাহিত 4টা বাচ্চার মা, সে কি কোনো লোভ ছাড়া কোনো কিছু করছে কিনা? লোভ, যেমন লোভ মানে কি, সে ডেজারের কাজ করে। আচ্ছা, ডেজারে যে কাজ করে, মানুষ ঘৃণা করতে নেই, কাজ সবাই করে তো নাকি? একটা ডেজারে যে দিন মজুরি কাজ করে, ওর কোয়ালিটি ভিশনটা কি থাকতে পারে? এটা আমারও, এটা ঠিক আছে, তুমি কর্ম করে খাও, তোমার এটা তোমার কর্মের ফল, এটা আমি কর্ম করে খাই, আমার এটা কর্মফল। সে আমাকে বাড়ি দেখছে, আমার ওই বাড়ি দেখছে, যেমন আমার শ্বশুর বাড়িটা, আমার শ্বশুর বাড়ি কিন্তু বড় বাড়ি, আর ওই ছেলেটা কিন্তু একটা সুযোগ নিছিল, আর ওখানকার যে বড় যারা ওরাই সব আত্মীয় স্বজন। ছেলেটা চিন্তা করছে যে আমি একটা সুযোগ পাইছি, যদি এই সুযোগে যদি আমি কাজটা সাকসেস হয়ে যায়, তাহলে আমি অনেক কিছু, আর আমি তো জানি যে এখানে কি আছে, একটা ভান্ডের ভিতরে যদি মধু থাকে, ওই মধুটা বোঝা যায় কোন পর্যন্ত, আমি তো এটা মধুটার দাসটা আমি তো জানি যে কোন পর্যন্ত থাকে। মানে আপনি তো দূরের থেকে দেখতেছেন না, এটার ভিতরে ডিব্বা ভরা মধু আছে, আসলে তো আমি জানি এটার ভিতরে কি আছে কি নাই। ওই ছেলেটাও যেমন একবারে তার সাথে মনে করেন যে, মানে ছেলেটা আসলে তা আপনার ওয়াইফের পরিবারের সম্পত্তি দেখে বা ভালো অবস্থান দেখে আপনার ওয়াইফকে পটানোর চেষ্টা করছিল এবং করে ফেলেছে, পটিয়ে ফেলেছে এখন। আর আপনার এবং তার পক্ষ থেকে তাহলে নতুন ভাবে তৈরি করার, সম্পর্কটা রক্ষা করার কোনো দরকার ছিল না, মানে চেষ্টাও করেননি আপনারা, দুজনের একজনে করেননি। আর ওই ছেলেটা, যে ছেলেটার সাথে এই ঘটনা ঘটছে, আপনি কি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমি একদিন যোগাযোগ করছিলাম। কি বলেছিলেন? তার আমি বলছি, সে বলছে যে আপনার ঘর সামলান। তখন আমার তার সাথে প্রতিবাদ করাটা আমার কোনো
আমার মনে হয় না যে তার সাথে আমি যে আপনার কথায় যে যখন সে আমারে বইলা যে এরকমই বলছে যে আপনার আগে ঘর সামলান, পরবর্তীতে মানুষ আর একজনের সামলান, যেমন আগে বলছে যে আমার ঘর আগে সুন্দরভাবে করতে, হ্যাঁ, তারে আমি কিভাবে বলবো যে আপনি কথা বলেন কা, তারে তো আমি আমার লগে তার সাথে তর্ক বিতর্ক দরকার নেই, তো সে আমার তো একটা কথাই বলে দিছে যে আগে আপনি ঘর সামলান। তা আমি ঘর সামলাইতে পারি নাই। যখন আমি থানায় জিডি করছি তখন আবার থানার থেকে যেমন অনেক আমার ফোন দিছে থানার থেকে যে ভাই বিষয়টা, যেমন ফোন ওই যে আপনারা বললাম যে এমন লোক ফোন দিছে বাধ্য, আমি তো সঠিক বিচারটা চাই, আমি তো কোনো খারাপ বিচার চাই, আমি তো আমার জায়গার থেকে আমি সঠিক। সে ফোন দিছে মতন আমি চিন্তা করলাম 4টা বাচ্চা এগুলা নিয়ে ঝামেলার ভিতরে দেয়, এই কথা শুনেই আমি আবার 10 লক্ষ টাকার একটা মামলা দিয়ে দিছেন। মামলা যেমন জিটি করছি, জিটির মামলা চালু করিনি, এখন তো কিন্তু জিটি আছে আমার বাচ্চারে নিয়ে, আমার নিরাপত্তার নিয়ে। 10 লক্ষ টাকার কার বিরুদ্ধে দিলেন? আমার ওয়াইফের বিরুদ্ধে, যেমন যে সে তো চলে গেছে, আমার এখান থেকে পজিশন চেঞ্জ করে লাইছে। এখন আমার কথা হলো যে আমার পজিশন যদি আমার যদি বাঁচতে হয়, টেকতে হয়, তাহলে এটা আমার বাধ্যতামূলক আমার আইনের আশ্রয় নিতে হবে না? সেই ক্ষেত্রে আমার বাচ্চার স্বার্থে, আমার স্বার্থে, আমার ফ্যামিলির স্বার্থে আমি যেমন থানায় জিডিটা করলাম। না 10 লক্ষ টাকা কি মানে আপনার ওয়াইফ আপনার বাসা থেকে চুরি করে নিয়ে গেছে এমন কোন জিডি করেছেন? না না। তাহলে 10 লক্ষ টাকার কি? 10 লক্ষ টাকার মামলার যত যেমন আনুষ্ঠানিক সংসারিক, ওই যে আপনারা বললাম না যে একটা পানি খাওয়ার মুখ আমার ঘরে নাই, পানি খাওয়ার যে একটা মুখ এটা কিন্তু নাই, সবই পরিপূর্ণভাবে ছিল। সে নিয়ে গেছে আমাদের বাড়িতে, আমাদের ফোন দিছে মতন আমি কি যা নেওয়ার, আমার কথা হলো ওইটা 100 টাকা দাম, ওই মগটায় আমার বাচ্চায় পানি খাইব। আমি চিন্তা করছি এটা যেই প্লেটটা নিব ওই প্লেটটা কিন্তু আমার বাচ্চায় খাইব। এই কারণে আমি আর যেমন এই ঝামেলাটার ভিতরে আর এখান থেকে আমি আর ওই ইয়াটা করার পরেই আমি চুপ হয়ে গেছি মতনই। যখন ওই ছবিগুলো আমার ওই ছেলেটায় দিছে তখন আমি দেশের যে গণ্যমান্য মানুষ আছে, আমি বুঝছি, কিন্তু 10 লাখ টাকার কিসের মামলা দিলেন আমাকে এটা বলেন। 10 লাখ টাকার মামলার যেটা আপনার মামলা করতে গেলে যেমন স্বর্ণের কথা উল্লেখ আছে, ক্যাশ টাকার কথার উল্লেখ আছে, মানে এগুলো নিয়ে গেছে আপনার ওয়াইফ? হ্যাঁ, এইগুলা নিয়েই যেমন আমরা চাইছিলাম একটা মেসুয়ালের ভিতরে যাইতে, যেমন ওই ছেলেটারে যেমন আমি ফস কথা বলছি, হ্যাঁ, যে তোর নামে কিন্তু 10 লাখ টাকার মামলা হয়ে যাবে। 10 লাখ টাকার যেমন ওই ছেলেটার আমি বলছি ফোনে, ওই ছেলেটা কি করছে, ওই ছেলেটা আবার ওর সাথে যোগাযোগ করছে মতনই। যখন এটা তো আমি একটা 10 লক্ষ টাকার মামলা, মানে কি এটা আমি একটা ওই ছেলের সাথে একটা ভয় দেখাইছি যে 4টা বাচ্চা। তখন ওই ছেলেটা আবার ফোন দিছে, তখন 10 লক্ষ টাকার মামলার কথা কইছি যে 10 লক্ষ টাকার মামলা, যেমন ভয়টা দেখাইছি মতন। এর পরের দিন আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে। তখন শুনি যে তাগো, পরবর্তীতে শুনলাম তাগো বিয়ে, যেমন আমার ডিভোর্স না দেওয়ারই আগেই তাগো, মানে আপনি হাজবেন্ড হিসেবে এক্সিস্টিং থাকাকালীন তিনি আরেকটা বিয়ে করে ফেলেছেন। যেমন এটা পড়ছে ওই যে আপনার যখন আমার ডিভোর্সের কাগজটা দিছে, আমি জানতে পারছি পরে। আমার কথা হলো সে আমার কাগজটা দিয়ে দিছে, তারপর আমার কাজ হইলো যে আমার যেটা তার সাথে আমার যে সম্পর্কটা, এখন সে একটা কাগজপত্র তো এটা আমার পাওনাদার আমারে দিয়ে দিছেন। এখন আপনার সাথে আমার তর্ক বিতর্ক করার তো দরকার নেই, আপনার পথে আমি, আমার পথে আমি। তখন আমি ওই লোকে গোটে জিজ্ঞেস করলাম, এই যে আমাদের এলাকার যে ময়মুরব্বী, তার কাছে জিজ্ঞেস করলাম, যখন ডিভোর্সের কাগজটা আমার ফোন দিছে যে আমির তোমার একটা দুঃসংবাদ, তখন আপনার সন্ধ্যা হইব। আমি বুঝে লাইছি যে ভাই কি কইতে চায়, কারণ সে তো তাগো একটা সে আমার ভালো জানে অনেক এখনো। পরে আমি বলছি যে মোবাইলে পাঠিয়ে দেন, তখন পাঠিয়ে দিছে মতন। তখন আর কথা বলতে পারিনি। 2-3 ঘন্টা পর আগে আমি ফোন দিছি তারে ফোন দিলাম যে আমার বাচ্চাকে সাথে কি আমি কথা বলতে পারবো কিনা, আগে জানলাম এটা। সে আমার উত্তর দিছে হ্যাঁ তোমার বাচ্চার লোক অবশ্যই কথা বলতে পারবা। তখন ও যখন ছাইরা দিল, তখনই আমার সন্তানগুলারে নিয়ে আমার এই নতুন জীবন, যেমন ওই জীবন তো চলে গেল গা, এখন তো ওর একটা ক্ষতির মুখে। ওর মা নাই এখানে এই জায়গাটায়, ওর নানা নানিরা থাকে। ওনার মা কোথায়? আমার শাশুড়ি তো ওদেরকে খেয়াল রাখে, ও তো রাখে না, এখন তো আমার থেকে মুক্ত। হ্যাঁ, হিসাব করলাম যে আমারও মা নাই, আমারও বাপ নাই। আমার কথা হলো এই বাচ্চাগুলা যে আমাকে দুজনের ভুলের কারণে নষ্ট না হয়ে যায়। আমার কথা হলো ওদের সাথে সম্পর্ক সবার সাথে ভালো থাকুক,
আমার সাথে সম্পর্ক খারাপ থাকুক না, বাট ওদের সাথে যে সম্পর্কটা ভালো থাকুক, যে ওরা যে এক জায়গায় যায় পরিচয় দিতে পারে ওটা আমার নানা বাড়ি। আমি তো এই নামগুলা চেঞ্জ করতে পারবো না, পারবো? আমি যত চেষ্টা করি আমি এই নামগুলা চেঞ্জ করতে পারবো? যে অমুক আর নানা না, অমুক আর নানি না, অমুক আর মামু না, এইগুলা তো আমি চেঞ্জ করতে পারবো না, পারবো না। সেই ক্ষেত্রে নিজের থেকে নিজে ডিসিশন নিলাম। তখন বাচ্চাগুলারে, তখন আমি কোনো প্রথম যাই যেদিন ডিভোর্স পরে আমার বাচ্চা প্রথম দেখতে যাই, আপু আপনার কাছে কি বলবো, এখান থেকে রাত্রে লঞ্চে উঠতে 9টা 8:30 লঞ্চে উঠি, 9টার লঞ্চে উঠি। আমি সারা রাত্র আমার ঘরে ভোর 3:30 বাজে, 4টা বাজে নামাই দেয়, 3:45 বাজে। আমি কিন্তু লঞ্চ গার্ড বইসা থাকি। হর্ষা যখন হয়, ওরা যখন মাদ্রাসায় যাইব, ঘুম যে ডিস্টার্ব না হয়, যে একটা যে ঘুমের যে একটা ডিস্টার্বটা না হয়, এই সময় যাই। যখন মাদ্রাসায় যায়, হাত মুখ ধুইয়া যখন মাদ্রাসায় যায়, ঠিক 4 মিনিট আগে আমি ওদের বাড়ির সামনে, আজকের ওদের বাড়ির সামনে, নানা বাড়ির সামনে, আমি তো এলাকার ছেলে, আমি তো এলাকার ছেলে, সবাই চেনে, আর সবাই সাথে আমার ভালো সম্পর্ক, সুসম্পর্ক সবাই সাথে। তখন ওর নানায় যখন নামাজ পড়তে যায়, দেখে যে আমরা নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, তখন দেখে যে আমরা 5 জনে, আমার 2 ছেলে 2 মেয়ে, আমি সহ 5 জন, ড্রাইভার সহ 6 জন লোক। এখানে বাপ্পতে যেরকম গল্প, এরকম এখানে চুমা দিব, এখানে দিব, এখানে দিব। 2 ছেলে আমার সাথে জায়গা, বাড়িতে জায়গা আমার সাথে, বাড়ির থেকে আবার আমার তো ঘরের ভিতরে পাক ঠাক করার মতো ওরকম স্কোপ নেই। আমি তো বাড়িতে গেলে এখনো বর্তমানে, আপনার মা বাবা তো বেঁচে নেই, আমার লাইফটা কিন্তু এরকম কাটার কথা না। আমি তো 1-2 ঘন্টা না খেয়ে থাকতে পারবো, ওরা তো আর থাকতে পারবো না। আমি যতটুকু করব আমার সন্তানের জন্য, দ্বিতীয় ব্যক্তি আর কি সন্তানের জন্য করব, কখনো করা সম্ভব না? করা সম্ভব? ওদেরকে নিয়ে বাজারে যাই, খাওয়ায় ঠাওয়ায় যে যা খায়, পরে ওদেরকে বাড়িতে দিয়ে আসি, ওখান থেকে দিয়া বাড়িতে চলে আসি। 1-1.5 ঘন্টা পর আবার ফোন দিব, আব্বু চলো ঘুরতে যাই। আমি তো যাই ওগুলো দেখার জন্য, আমার তো বাড়িতে কোনো কাজ নেই। এখন তো আমার দোকান নিছি 2টা, আমি ওখানে একটা গোডাউন সিস্টেম করতেছি আর একটা অফিস সিস্টেম করতেছি। আমার ব্যবসা ওখানে মুভ করার একমাত্র কারণে শুধু ওদেরকে দেখুম, এই কারণে আমার ব্যবসা কিন্তু দেশে মুভ করা। এই কারণে সবচেয়ে ব্যথাটা কিন্তু আমার এখান থেকে লাগছে, আমার খুব ব্যথাটা লাগছে। আব্বু আমি পোড়া মুরগি খাই, আমি পোড়া মুরগি নেওয়ার কথা ছিল ঢাকার থেকে, আমি কিন্তু নেই ঘুরিল ওদিন আর নেই যে নষ্ট হয়ে যায়। পরে চিন্তা করলাম যে আমাকে এলাকায় নিয়ে এখন আমি আবার একটা রেস্টুরেন্টের লেগে একটা প্লেস করছিলাম, অনেকদিন ভাড়া দিয়ে রাখছিলাম, পরে সাইরা দিছি, মানুষের কারণে করতে পারিনি, আর বা একটু ব্যালেন্সের কারণে করতে পারিনি। পরে আমার সাইরস মেয়ের ছেলেরে নিয়ে, ওর মামা ছিল ছোটো মামা, আমরা 5 জন মানুষ, 6 জন গাড়ির ভিতরে। আমার ছেলে এখানে বসা, আমার ছোটটা মেয়ে এই সাইডে বসা, ছোট ছেলে এই সাইডে বসা। আমার ছোট ছেলেটা ও বলতেছে, আব্বু তুমি আমার আম্মুর কাছে নিয়ে যাইতেছো। তখন খুব মারাত্মকভাবে খুব আঘাত পাইছি আমি, মারাত্মকভাবে। যেই আঘাতটা মনে করেন ওই সময়টা যে আঘাতটা, তখন ওর মামা চিৎকার দিয়ে উঠছে, উঠটা এরকম করে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে, আর মামা তোর মায় না মরিয়া গেছে, তুই জানোস না তোর মায় মরিয়া গেছে। আইস পর্যন্ত আপনার প্রায় 3 বছর হয়ে গেল, বিগত 3 বছরের ভিতরে হয়ে গেল। এর ভিতরে একদিন, শুধু ওই একদিনেই, আর আমার বাচ্চারা আইজ পর্যন্ত মার নামটাই উল্লেখ করে না আমার সামনে। কিন্তু মায়ের সাথে কি থাকে? এখন বাড়িতে আসলে তারও নারী ছেড়া ধন, মায়া তো স্বাভাবিক কম বেশি লাগবে, এটা তো আমি তো অস্বীকার করি। বাচ্চারা এখন কি নানির কাছে থাকছে নাকি মায়ের কাছে? মা আলাদাভাবে সংসার করছে। হ্যাঁ, সে তার জায়গায়। আমার বাচ্চা এরকম করে বলা তাও কাছে, আমি আপনার ওইভাবে করিনি, আমার পারফেক্ট মতো। আমার কথা হলো আমার বাচ্চার, আমার দুনিয়া একদারে, আমার বাচ্চার একদারে, আমি ওরকম ভাবেই রাখছি। আমার কথা হলো যে আমার বাচ্চা শুধু আপনাকে ছাড়া কোনো ব্যক্তি যদি রাস্তাও যায় ওর সাথে যেতে পারবে না। কার সাথে? ওর আম্মুর সাথে কোনো জায়গায়, মানে অন্য জায়গায় কি, এবং কি বাজারে, হাজবেন্ডের কাছে কোনো জায়গায়
ওদের সাথে যেতে পারবে না, এটা বলা আছে তাদের সাথে। আমার বড় মেয়েরে বলছি যে দেখো তোমরা পৃথিবীতে সব কিছু আমার কাছ থেকে নিতে, আমার কাছে যদি থাকে, আমার যদি সমর্থ থাকে, সব কিছু নিয়ে যেতে পারবা। এমন ধরনের কোনো কাজ করবা না যে কাজটায় যে আমি কষ্ট পাই। আমি কি রকম কষ্ট পাই আমি একটা কথাই বলছি, আজকে এই আমাকে দূর সময় এখন যারা আমাদের তোমারে বুকে টাইনা নিছে, যারা তোমার রাস্তায় ফালাই দিছে, তোমারে যারা এখন বুকে টাইনা নিছে, কি দিবা কি করবা না করবা এটি আমার কাছে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তুমি জিজ্ঞেস করবা কোনটা। আমি উদা শুধু এটুক শুনতে চাই যে বলতে পারে তোমার নানা নানিরা, তোমার মামিরা, তোমার মামুরা, তোমার আত্মীয় স্বজনরা যারা যারা আছে নানামারির, ওরা বলতে পারে যে না রে অমুকের মেয়ে ভালো, ছেলে ভালো, এতটুকু শুনতে চাই। আর দ্বিতীয় কোনো শব্দ শুনতে চাই না। আর কিন্তু তোমার করে আমার জৈবনের এখন তো আমি ইচ্ছা করলে তো একটা কিছু করতে পারতাম তো নাকি? আপনি তো একটা বিয়ে করে বাচ্চাদেরকে একসাথে রাখতে পারতাম। ওরা ছোট ছোট বাচ্চা। আজকে স্বাভাবিক একটা জিনিস দেখেন, এখনকার যে সব তো এক রকম না। আমি একটা মেয়ে বিয়ে করলাম, এখন কি আমি 4 বাচ্চার বাবা আমি একটা আবিয়াত্ত মায়া বিয়ে করতে পারবো? এটা কি সম্ভব? কেন বিবাহিত মেয়ে বিয়ে করলেই বা কি হবে? সম্ভব মানে ডিভোর্সড মেয়ে এটি তো পাইতে হইব, বইতে তো হইব। 4 বাচ্চা আপনি বুঝেন, 4 বাচ্চার কথা শুনলো অনেক মানুষ মনে করে 4 বাচ্চা। আপনি যে ওই অবাক করার একটা দৃশ্যগুলা বুঝলি তো, আপনি আমারে কেউ কোশ্চেন করুন যে এই 4 বাচ্চার ভিতরে বিয়া দিতে হইব। যেমন কিছু কিছু লোক আছে না, অবশ্যই আছে। কারণ আমার কথা হইলো যে যেটা নিয়ে আমি পারুম না লড়াই করতে, এটা তো আমার লড়াই করার প্রয়োজন নাই। আমার কথা হলো আমার সন্তানগুলো আস্তে আস্তে একটু বড় হোক, সব কিছু বুঝুক, তখন চিন্তা ভাবনা করা যাবে যে ভাই কি করা যায়। আমার মেয়েটা যদি ওগুলো 4 জনের কাবার দিতে পারে, আর 4 ভাই বোনে যদি কাবার দিতে পারে, যেমন বড় মেয়েটা যদি ওগুলো সুন্দরভাবে গোছায় রাখতে পারতো, তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা ছিল না। এখন আপনার বাচ্চাদের বয়স কত? সবার বড়টার কত বছর? 10.5 বছর মেয়েটা। তারপরে মেয়ে পরে সিরিয়ালে 10.5, 9.5 এরকম, 8.5, 7.5 এরকম সিরিয়ালে কাছাকাছি বয়স সবারই। বয়স পাঠাই তারা কি এখন স্কুলে পড়ে বা মাদ্রাসা? একটা 3-তে পড়ে, একটা 2-তে পড়ে, এবার একটা বড় ছোট ওয়ানে ভর্তি করাইছি এবার। আচ্ছা, আপনার স্ত্রী যখন আপনাকে ছেড়ে যায় তখন আপনার ছোট বাচ্চার বয়স কত ছিল? 18 মাস। 18 মাস, মানে একেবারে দুধ থেকে উঠেছে, দুধের বাচ্চা বলা যায়। তারপর এখন একটু জানতে ইচ্ছে করে না যে উনি কেমন আছেন, আপনার সাবেক স্ত্রী? আমি আপনার একটা কথা বলি আপা, ডাস্টবিনে ময়লা ফালায়, ডাস্টবিন থেকে কিন্তু ময়লা উঠায়া ওটা শূন্য হোক। মানুষের প্রতি একবার যদি ঘৃণা জন্ম হয় আপা, যে কোনো মানুষেরই হোক, আমারই কি আপনারই কি আরেকজনেরই কি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ও যে আমার স্ত্রী ছিল, যদি কোনো দুনিয়াতে কোনো মানুষ আমি ঘৃণা করি, তার থেকে আরো বেশি ঘৃণা আমি ওরে করি। কোন কারণে? ওর নামটা আজও পর্যন্ত, আপনি তো আজকে আমি আপনার স্টুডিওতে নামটা বললাম, উল্লেখ করলাম, ওর নামটাও আমি শুনতে চাই না। এরপরে ওই সংসারটা কি টিকে ছিল? টেকলো কি টেকলো না, এইগুলা আমার কোনো ধরনের আপনার ইচ্ছে নেই জানার, আমি জানি, কিন্তু আপনি আমাকে বলেছিলেন যে এই আপনাকে রেখে যেই পুরুষের কাছে গেলেন, বিয়ে করলেন, সেই ঘরে কোনো সন্তান হয়েছে না? সেই ঘরটাও নাকি তিনি করতে পারেননি? হ্যাঁ, শুনছি আমি করতে পারেনি। মানে সেখানেও ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়েছে কিনা, করতে পারে না এতটুকু, ডিভোর্স হয়েছে কিনা হ্যাঁ সেটা তো আমি। এবং তারপর কি আবার নাকি বিয়ে হয়েছে আপনি বলেছিলেন? তাও শুনছি আবার বিয়ে হয়েছে। সেই ঘরটা কি আছে এখন? মানে আপনার আছে কিনা জানি না, কোন থাকতে পারে। আচ্ছা, তার মানে আপনার স্ত্রীর এখন 3য় বিয়ে চলছে। আর ওই সংসারটা কতদিন টিকেছে তাহলে আপনাকে ছেড়ে যখন গেল? এই সংসার তার টেকা না টেকা নিয়া, হ্যাঁ আমি এই বিষয়টায় যে ওই যে টেকা না টেকাটা, এটা তো ওর পার্সোনাল লাইফ, আর আমার তো কথা বলা উচিত না। আপনি জেনেছেন কিনা না, আমার ওটা আমি পার্সোনাল লাইফটা, ওর কথাটা বা ওদের সংসার টেকলো কি টেকলো না, এটা তাদের ভিন্ন, সব তাদের সব, এটা ভিতরে তাদের, এটা আমার কোনো এখানে। আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি, যে বাচ্চাগুলো বড় হলে তাহলে আপনি একজন সুদর্শনাকে দেখে বিয়ে করবেন, তাই তো? আমার ভিতরে আমি এমন একটা মেয়ে খুঁজি, আপনার এখানেই আমি বলি, আমি এমন একটা মেয়ে খুঁজি 30 থেকে 35 বছর বয়স হবে, বিধবা, স্বামী নাই বা ডিভোর্স দেওয়ার মতো ওরকম, যাকে বাচ্চা হয় না,
যদি এরকম যদি আমি পাই বা এরকম আমার লাইফে যদি আসে, তাহলে চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে নিই। এবং তখন কি বাচ্চাদেরকে একসাথে এনে তারপরে আমার কথা হলো যে তার সাথে আমার কথা হবে, এরকম সামনাসামনি কথা হবে। আমার 4টা বাচ্চা আছে, আমার 4টা বাচ্চা আছে, কি হইলো না হইলো, আমি যদি আমি আইনা দিতে পারি, তাহলে তুমি খাওয়াইতে পারবা না? অবশ্যই খাওয়াইতে পারবা। সন্তান তো আপনি আপনার কার্যক্রম আসলেই প্রশংসনীয়, কারণ আপনি একাধারে একজন বাবা এবং একজন মায়ের ভূমিকাও পালন করছেন। আশা করি আপনার বাচ্চারা খুব ভালোভাবে বড় হবে ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার প্রাক্তন স্ত্রীর সম্পর্কে কিছু বলার আছে বা তাকে কিছু বলতে চান, কোনো মেসেজ দিতে চান? যদি হাদিস কোরআন তো সত্য, তাহলে আপনার অভিশাপটাও কিন্তু সত্য। অভিশাপ আমাদের দেওয়া লাগবে না। এই 5 জন মানুষের, এই ছোট ছোট বাচ্চাদের, দুধের বাচ্চাদের অভিশাপ কার দেখালো, তা কার ক্ষতি কার করা লাগবে না। ওই অভিশাপটা ভিতর থেকে আপনি বুঝেন। যখন বলছে যে আমার তুমি কি আমার আম্মুর কাছে নিয়ে যাইতেছো, তখন আমার ওই যে মামা এরকম ধইরা বলছে যে না রে, তোর আম্মু নাম হইয়া গেছে। যে আপন ভাই কথাটা বলতে পারে, তার সাথে আমার সম্পর্কটা কি? আমি তার নানার লগে ভালো সম্পর্ক, তার নানির লগে ভালো সম্পর্ক। হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে আপনার একটা রুহের হাই আছে, যেটা অনেকে আমরা ন্যাচারাল রিভেঞ্জ চিন্তা করি, আপনি ওই ধরনের কিছুই চাচ্ছেন, তাই তো? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ছেলে সন্তানের জন্য দোয়া করবেন। আর যে কথাটা বললাম আপনাকে, যে যদি করি তাহলে ওরকম মেয়ে করতে হবে। আমি তো আর আবিয়ার তো মেয়ে বিয়ে করতে পারবো না। বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল ইটস কমপ্লিকেটেডের আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবারও কোনো মানুষের জীবনের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।